2026-এর বিধানসভা ভোটের আগে কলকাতায় এক মৎস্য উৎসবে প্রায় 2000 মানুষকে ভোজ দিয়ে ফিরলেন দিলীপ ঘোষ। প্লেটে ছিল ভাত, ডাল আর চিতল মাছের ঝোল। এক বর্ষীয়ান রাজনীতিক হেসে বলছেন, মাছ ভাত বাঙালির অধিকার, কেউ এটিকে কেড়ে নিতে পারবে না। কিন্তু প্রশ্ন হলো, যে দলকে একসময় বাঙালির খাবার কেড়ে নেওয়ার অভিযোগে ভোটে নামানো হয়েছিল, সেই দলের নেতা কিভাবে আজ বাঙালিয়ানার মুখপাত্র? হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন পশ্চিমবাংলার একজন জনপ্রিয় ব্যক্তি দিলীপ ঘোষের ঝাড়গ্রামের মাটি থেকে আন্দামানের জঙ্গল, তারপর বাংলায় বিজেপি সরকারকে আনার তার যে প্রচেষ্টা এবং তার যে পথ চলা, তা সব কিছুই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। তাই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে এবং আপনারা যদি দিলীপ ঘোষের বিষয়ে জানতে আগ্রহী হন তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। দিলীপবাবুর জন্ম হয় 1964 সালে পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামে। তখন অবশ্য ঝাড়গ্রামের নাম ছিল মধ্যনগর। এক কৃষক পরিবারে জন্ম নেন দিলীপ কুমার ঘোষ। বাবা ছিলেন আয়ুর্বেদিক চিকিৎসক, মা ছিলেন গৃহিণী। ছোটবেলা থেকেই লেখাপড়ায় মন্দ ছিলেন না দিলীপবাবু, কিন্তু নিয়তি তাকে ডেকে নিয়ে গেল অন্য এক পথে। তিনি টেকনিক্যাল ট্রেনিং পাস করেন এবং আইআইটি থেকেও তিনি ডিগ্রি লাভ করেন। হাতে কলমে কাজ শেখেন তিনি, কিন্তু ভেতরে বাজছিল দেশপ্রেমের বীণা। সেই সুরই তাকে টেনে নিয়ে গেল আরএসএসের দিকে। হয়তো অনেক মানুষই জানেন না যে দিলীপবাবু একসময় ছিলেন একনিষ্ঠ আরএসএসের প্রচারক। তাই 1999 সালে তাকে পাঠানো হয়েছিল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। সেখানে প্রায় 8 বছর ছিলেন তিনি। এই 8 বছর জঙ্গল, দূরবর্তী দ্বীপ ও কঠিন জীবন, কিন্তু তিনি নিরলস কাজ করে গিয়েছিলেন সেখানে। সেই সময়ে আরএসএসের শীর্ষ নেতা কে.এ. সুদর্শনের সংস্পর্শে আসেন তিনি এবং সুদর্শন তাকে হাতে কলমে শেখান কিভাবে সংগঠন তৈরি করতে হয়। তখন বাংলায় বিজেপির অবস্থা ছিল প্রায় নিশ্চিহ্ন। 2001 ও 2011 সালে বিজেপি প্রায় 0 আসনই বলা চলে। কিন্তু এই দিলীপবাবুই সেই বাংলায় ফিরে আসার কঠিন ব্রত নেন। এরপর 2015 সাল দিলীপবাবুকে পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি করা হয়। অনেকেই হেসেছিলেন সেই সময় এবং বলেছিলেন, ইনি কি আর তৃণমূলের দুর্গ ভাঙতে পারবেন? কিন্তু তিনি শুরু করলেন এক অভিনব কৌশল। বাংলায় মিছিলে হাজির হলেন লাঠি হাতে। বক্তৃতায় ফুটে উঠল রীতিমতো আগুন। তিনি বলেছেন, বুদ্ধিজীবীরা রাস্তায় গরুর মাংস খান, তাদের আমরা কুকুরের মাংস খেতে বলি। আবার বলেছেন, দেশি গরুর দুধে সোনা থাকে, তা কেন বিদেশি সংস্থাকে দিতে হবে? এই বক্তৃতা বাঙালির কিছু অংশকে নাড়া দেয়। আর 2019 সালেই তার ফলাফল দেখুন। লোকসভায় বিজেপি প্রায় 18 আসন, আর মেদিনীপুর থেকে দিলীপবাবু জিতেছিলেন প্রায় 89,000 ভোটের ব্যবধানে। কিন্তু রাজনীতি মানে উত্থান আর পতনের খেলা, সেটা আমরা সকলেই দেখেছি।
2021 সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল আবার ফিরে আসে এবং বিজেপি থামে 77টি আসনে। দিলীপবাবু নিজেও জিততে পারেননি সেই সময়। সমালোচকরা বলতে শুরু করেন ইনি নাকি শেষ। আরএসএসের করা প্রচারকরা বাংলায় আর টিকবে না। 2024 সালে তাকে তার শক্ত ঘাঁটি মেদিনীপুর থেকে না করে বর্ধমান দুর্গাপুরে টিকিট দেওয়া হয়। সেখানেও তিনি অবশ্য হেরে যান। দেখে মনে হচ্ছিল বাংলার রাজনীতিতে দিলীপবাবুর অধ্যায় হয়তো শেষই হতে চলেছে। কিন্তু সবাই জানে যে সময় কথা বলে। কিন্তু যিনি 8 বছর আন্দামানের জঙ্গলে কাটিয়েছেন তিনি কি এত সহজে হার মানার পাত্র? 2026 সালে ভোটের আগে দলের শীর্ষ নেতৃত্ব তাকে আবার ডেকে আনে। এবার তিনি আরও জোরালো হন। এক সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেন ভোটে জিতলে উত্তরপ্রদেশ স্টাইলে এনকাউন্টার শুরু হবে। এই বক্তৃতার কারণে বিতর্কের ঝড় উঠল এবং অভিযোগও উঠল প্রচুর। কিন্তু তিনি থামলেন না। চরম উৎকণ্ঠার রাজ্যে ভোটের ফল এলো। বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেল এবং দিলীপবাবুও পেল মন্ত্রীর পদ, এবং এটি এখন ইতিহাস। শুধু বক্তৃতা নয়, দিলীপ ঘোষের ব্যক্তিগত জীবনও অনেকের কাছেই কৌতূহলে। আজীবন আরএসএসের ব্রহ্মচারী থাকার পর তিনি সংসারে বাঁধে স্ত্রী ও সন্তানকে নিয়ে কলকাতায় থাকেন। তিনি সংসারের প্রতি দায়বদ্ধতা আবার পাবলিক লাইফের চাপ সব একা হাতেই সামলান তিনি। তার সম্পর্কে আরেকটি মজার তথ্য হলো বিজেপির অনেক বড় বড় নেতার সঙ্গে তীব্র মত পার্থক্য থাকলেও দিলীপ ঘোষ কখনো দল ছেড়ে যাননি। বলেন সংগঠন আমার মা, এবং মা মমতার সঙ্গে সম্পর্ক বৈচিত্র্যময়। একদিন তাকে কটাক্ষ করছেন, পরের দিন দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে হাজির তিনি। পুরনো রাজনীতির এই শালীনতা আজ খুবই বিরল। তাহলে কে এই দিলীপ ঘোষ? আপনারা হয়তো সকলেই জেনেছেন। কেউ বলেন বিতর্কিত বানিয়ালি, আবার কেউ বলেন বাংলার প্রকৃত জাতীয়তাবাদী মুখ তিনি। কিন্তু এটা সত্যি ঝাড়গ্রামের এক কৃষক পরিবারের ছেলে, যিনি ITI পাশ করে আন্দামানের জঙ্গলে সংগঠন গড়েছেন। তিনি আজ বাংলার রাজনীতির একজন কেন্দ্রীয় চরিত্র। তবে আর যাই হোক, বাংলার এই ইতিহাসের পাতায় দিলীপ ঘোষের নাম অবশ্যই বরাবরের মতো রয়ে যাবে। আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে হয়তো দিলীপ ঘোষের বিষয়ে অনেক কিছুই জানতে পেরেছেন। তাই ভিডিওটি আজ এখানের মতোই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর মাধ্যমে। ততদিনে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।